ক্লাস আছে, অনেকেরই বিজনেস আছে। বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে জিনিসপত্র দেখা দিয়ে দিব। 10টার মধ্যে জিনিসপত্র প্যাক আপ করার ট্রাই করবো। তো আজকে বেসিক্যালি আমরা আগের এনসিসির একটা কন্টিনিউশন করব। তোমাদেরকে এনসিস ফ্লুয়েন্ট আসলে দেখাইতে পারতেছেন এই জন্য, কারণ এনসিস ফ্লুয়েন্টের অ্যানালাইসিসে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। জাস্ট অ্যানালাইসিস দিয়ে বসে থাকতে হয়, আইটারেট করতে করতে ঘন্টাখানেক সময় লেগে যায় আইটারেশন বেশি দিলে। আর আইটারেশন কম দিলে ঝামেলা যেটা হয়, রেজাল্ট ভালো আসে না। ঠিক আছে, এই কারণে এনসিস ফ্লুয়েন্টটা আসলে আমরা দেখাইতে পারতেছি না আনফরচুনেটলি। আমি যদি কখনো সুযোগ হয় নিজে একটা ভিডিও টিউটোরিয়াল বানায় তোমাদেরকে প্রোভাইড করে দিব, হোপফুলি, যদি সুযোগ হয় আর কি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, গতকাল আমরা কি থিকনেস অ্যাড করছিলাম নাকি করি নাই মনে আছে? গতকালকের এই শেপটা, এই ভেসেলটা কিন্তু আছে শেপ বলতেছি, যদি আই ডোন্ট থিংক ইট কোয়ালিফাইজ অ্যাজ এ শেপ। ডিঙি নৌকা বললাম আর কি, এটাতে আমরা থিকনেস অ্যাড করছিলাম, যে প্রত্যেক জিনিসে থিকনেস অ্যাড করা আছে। ঠিক আছে, আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে এই জিনিসের এই থিকনেস গুলো কিন্তু অ্যাড করা নেই, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সারফেস। আচ্ছা আচ্ছা, এগুলো কেমনে বানাইতে হবে এটা কি দেখাবো, নাকি এগুলো মনে আছে, বা আমার ভিডিও গুলো থেকেও ইনফরমেশন এক্সট্রাক্ট করা যাবে, নাকি দেখাই দেবে একবার কিভাবে বানাইতে হবে এগুলা? দেখাবো? না ভাই, ওকে ঠিক আছে, মনে আছে গতকাল করছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটা নতুন করে দেখাচ্ছি না। এটা বেসিক্যালি আরো ইজিয়ার। আমাদের যেমন এখানে বুলিন টুলিন করা লাগছে, এখানে তুমি চাইলে ট্রিম ইউজ করতে পারবা। কেন? কারণ এগুলো কিন্তু সলিড না, বলে চাইলে ট্রিম ইউজ করা যাবে। ঠিক আছে, তারপরে চাইলে একটা দেখাই দিই। এমনি মনে করো একটা সেকশন নিলাম, যে একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে উপরে তুললাম, উপরে তুলে পরে খুব তাড়াতাড়ি করে ফেলে যদি অফসেট অফসেট করলাম, তারপর অ্যাড করলাম, অ্যাড করলাম, জয়েন দিয়ে দিলাম, এই যে একটা ফ্রেম হয়ে গেল। এটা যদি প্ল্যানার সারফেস দিই, এই যে ফ্রেম হয়ে গেছে। ঠিক আছে, সো পুরো জিনিস বেসিক্যালি এইভাবেই করা, কমপ্লিকেটেড কিছু না। তো আমরা এখন ফাইল, এনসিস কি কি ধরনের ফাইল অ্যাকসেপ্ট করে মনে আছে? স্টেপ, আর কি কি আছে? স্টেপ ফাইল আছে, আর কি আছে? আইজিএস আছে, আবার অ্যানোটেটিং ফাইল না, এবং প্যারাসলিডও নিতে পারে। তবে সবচেয়ে আইডিয়ালি এবং সবচেয়ে কমনলি যেই ফরম্যাট ইউজ করা সেটা হচ্ছে স্টেপ ফাইল। তো এটাকে আমরা স্টেপ ফাইল হিসেবেই নিয়ে যাব, এবং সবসময় খেয়াল রাখবো যে এক্সপোর্ট করার সময়, আপাতত এটা আমি হাইড করে রাখতেছি, এটা আমি খুব সুন্দর করে রাখছিলাম, এরপর হাইড করে দিলাম। এই 0 পয়েন্টে যাতে আমরা যেখানে চাই ঠিক সেখানেই থাকে। যেমন এটা যদি অন্য কোথাও থাকতো, উল্টাপাল্টা এরকম কোনো র্যান্ডম কোনো একটা জায়গায় থাকতো, সেক্ষেত্রে এনসিসি যদি আমি ইম্পোর্ট করি, জিনিসটা একেবারে এখানেই আসবে আর কি। ঠিক আছে, ওরা এনসিসি কি ডিজাইন মডেলার, এনসিসি এর দুইটা ডিজাইন মডিউল আছে, একটা হচ্ছে ডিজাইন মডেলার, একটা হচ্ছে স্পেস ক্লেম। চাইলে স্পেস ক্লেম অথবা ডিজাইন মডেলার গিয়ে এটা জায়গা মতো জিওমেট্রি চেঞ্জ করা যাবে, কিন্তু স্পেস ক্লেম এবং ডিজাইন মডেলার অতটা ইন্টারেক্টিভ না আনফরচুনেটলি। রাইনো যেরকম ইন্টারেক্টিভ, স্পেস ক্লেম বা ডিজাইন মডেলার অত ইন্টারেক্টিভ না। ওটাতে পারদর্শিতা আনতে বেশ একটু সময় দিতে হয়, একটু বেগ পেতে হয়। তো যে কারণে আমরা মডেলিং এর যাবতীয় কাজ চেষ্টা করব যতটুকু সম্ভব রাইনোতেই শেষ করে যেতে, ডিজাইন এনসিসি এর ওয়ার্ক বেঞ্চে গিয়ে যেতে আমাদের কোনো ধরনের মডেলিং করা না লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমরা আইজিএস হিসেবে এক্সপোর্ট করি, এবং স্টেপ আমরা সব ধরনের ফাইল ফরম্যাট হিসেবে এক্সপোর্ট করে রাখবো, যাতে এক ধরনের ফাইল ফরম্যাট যদি কাজে না লাগে, আমরা এক ধরনের ফাইল ফরম্যাট কাজে লাগাতে পারি। ট্রেনিং এটা দিব, সারফেস লিখবো, কারণ এটা হচ্ছে আমরা সবগুলা সারফেস হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, তাহলে ফাইলটা কোথায় সেভ হয়েছে আমরা একটু গিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেপ ফাইল। ঠিক আছে, এখন স্টেপ হিসেবে এক্সপোর্ট করছি আমরা, আইজিএস হিসেবে একটা এক্সপোর্ট করে দিয়ে রাখি, জাস্ট ইন কেস যদি আমাদের ওই ফরম্যাটটা কাজে না লাগে। আইজিএস জিএস সেভ। ঠিক আছে, এবং এটাকে আমরা প্যারাসলিড হিসেবেও সেভ করে রাখবো। ঠিক আছে, যেটা কাজে লাগে। প্যারাসলিড সেভ, 3 ফরম্যাটে সেভ করে রাখলাম, যাতে কোনো এক ফরম্যাটে যদি আমাদের কোনো ঝামেলা করে আরেকটা ফরম্যাট আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ব্যাকআপ প্ল্যান, কন্টিনজেন্সি। এবার আমরা ওয়ার্ক পেজ জব করব। আজকে আমি হয়তো একটু তাড়াতাড়ি যাব, কারণ তোমাদের ব্যস্ততা আছে।
তারপর যদি বেশি ফাস্ট হয়ে যায় কোনোটা একটা স্টেপ, তাহলে একটু আমাকে বলবা, আমি আবার দেখা দিই, সমস্যা নেই। আচ্ছা, মনে আছে এখান থেকে কোনটা আসবে? কোনটা আসবে? স্ট্যাটিক স্ট্রাকচারাল অ্যানালিসিস এর জন্য, ঠিক আছে। আর যদি ভাইব্রেশন অ্যানালিসিস করতে চাই সেক্ষেত্রে মডেল হবে। আচ্ছা, ওয়ার্ক বেঞ্চে আসলে অনেক কিছু আছে, সবকিছু তো দেখানো সম্ভব না। আচ্ছা, তারপর বরাবরের মতোই যাব আমরা ইঞ্জিনিয়ারিং ডাটাতে। ইঞ্জিনিয়ারিং ডাটাতে গিয়ে ইঞ্জিনিয়ারিং ডাটা সোর্সেস এখানে ক্লিক করব। ক্লিক করে জেনারেল ম্যাটেরিয়ালস এ ক্লিক করব। জেনারেল ম্যাটেরিয়ালস এ ক্লিক করব, এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালের লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্ট্রাকচারাল স্টিলে ক্লিক করব। ক্লিক করে এই প্লাস মানে অ্যাড করব, অ্যাড টু ইঞ্জিনিয়ারিং ডাটা। এই যে এই বই, এই চিহ্নটা আসা মানে হচ্ছে এই স্ট্রাকচারাল স্টিল ইনফরমেশন আমাদের ইঞ্জিনিয়ারিং ডাটাতে ইনক্লুডেড হয়ে গেছে, প্রজেক্ট ইনক্লুডেড হয়ে গেছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডাটা হ্যাজ বিন চেকড আউট। দেন কামস জিওমেট্রি। জিওমেট্রি আমরা ইম্পোর্ট করব। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইম্পোর্ট জিওমেট্রি, ব্রাউজ। তারপর এখান থেকে আমি আইডিয়ালি যেহেতু স্টেপ ফাইলটা নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা প্রথমে স্টেপ ফাইলটাই লিখবো। যদি স্টেপ ফাইলে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা আইজিএস অথবা প্যারাসলিড নিয়ে আসবো, ঠিক আছে। এখন গতকাল আমরা যেটা করছিলাম, যখন আমরা সলিড মডেল নিয়ে কাজ করতেছিলাম, আমরা ডিরেক্টলি মডেলে চলে গিয়ে ইমেজ বানাইছিলাম। কিন্তু আজকে আমাদের যেটা করতে হবে, একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে টপোলজি শেয়ারিং বলে একটা জিনিস আছে, ঠিক আছে। এই জন্য যেটা করবো, আমরা রাইট ক্লিক করবো। জিওমেট্রিতে কিন্তু আমরা আগে কোনো কাজ করিনি, গতকাল আমরা জিওমেট্রিতে কোনো কাজ করিনি, আজকে আমরা জিওমেট্রিতে কাজ করবো। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এডিট জিওমেট্রি ইন স্পেস ক্লেম। এটা ডিজাইন মডেলেরও করা যায়, স্পেস ক্লেমও করা যায়। আমরা স্পেস ক্লেম করবো। ওপেন হতে একটু সময় লাগবে। আমাদের প্রাইমারিলি যে জিনিসটা এনশিওর করতে হবে যে এই ইন্টারসেকশন পয়েন্ট গুলা অ্যানসিস রিড করতে পারতেছে কিনা। যেমন এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট আছে, ডেফিনেটলি ইন্টারসেক্ট যদি দেই, এটা এবং এটা ইন্টারসেক্ট, এই যে এটা দুটো ইন্টারসেকশন পয়েন্ট আছে। একই সাথে এইটা এবং এইটারও ইন্টারসেকশন পয়েন্ট আছে, এই যে এটা। তারপর এইটা এবং এইটার ইন্টারসেকশন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইটা। তারপর এই হাল এবং এই লংজিটিউডাল মেম্বার ইন্টারসেকশন পয়েন্ট আছে, ডেফিনেটলি। সো প্রত্যেকটা ইন্টারসেকশন পয়েন্ট আছে কিনা সেটা আমাদের এনশিওর করতে হবে। ইন্টারসেকশন পয়েন্ট গুলো বেসিক্যালি আমাদের রিড করতে পারতেছে কিনা অ্যানসিস। যেমন আমাদের এখানে মডেল ইম্পোর্টেড হয়ে গেছে, লোডেড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যাব ওয়ার্ক বেঞ্চে। ওয়ার্ক বেঞ্চে যাব, ওয়ার্ক বেঞ্চে গিয়ে শেয়ার দিব। শেয়ার, এই যে কেমন আসছে খেয়াল করে দেখো, ওয়ার্ক বেঞ্চে এসছে। আমরা ওয়ার্ক বেঞ্চে এসে শেয়ার, এই যে শেয়ার কোইন্সিডেন্ট টপোলজি লেখাটা দেখতেছো, শেয়ার কোইন্সিডেন্ট টপোলজি প্রেস করো, ক্লিক করবো। একটু সময় নেবে টপোলজি শেয়ার করতে। এই যে ইমপ্রিন্ট ওভারল্যাপিং বডিজ, এটা চেক করতেছে এখানে কোনো ইন্টারসেকশন আছে কিনা। এই যে দেখো ইন্টারসেকশন গুলো করতে পারছে, which is good, আমাদের টেনশন কম। দেখা যাচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট গুলা, এই যে ইন্টারসেকশন পয়েন্ট গুলো নিতে পারছে, ঠিক আছে। এখানে দেখো কোইন্সিডেন্স টলারেন্স। টলারেন্স চাইলে এরকম অনেক সময় এমনও হতে পারে যে ও সবগুলা ইন্টারসেকশন পয়েন্ট এখানে রিড করতে পারতেছে না, কারণ জিওমেট্রি এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যার ট্রান্সফার করার সময় অনেক সময় ঝামেলা হয়। সেক্ষেত্রে যদি দেখো যে ইন্টারসেকশন করতেছে না, রাইনোতে ইন্টারসেকশন করতেছিল কিন্তু ওয়ার্ক বেঞ্চে সে ইন্টারসেকশন করতেছে না, সেক্ষেত্রে এখানে চাইলে আমরা টলারেন্স বাড়া দিতে পারি, ঠিক আছে। টলারেন্স বাড়িয়ে দিতে পারি। যেমন আমাদের এখানে কোনো সমস্যা হয় না, এর কারণ হচ্ছে রাইনোতে আমরা কত টলারেন্স দিয়ে কাজ করছিলাম। রাইনোতে টলারেন্স চেক করার জন্য যে ইউনিটস লিখবো, ইউনিটস লিখে দেখি টলারেন্স কিন্তু আমাদের যথেষ্ট ভালো টলারেন্স আছে, ঠিক আছে। 0.001 মিলিমিটার, মানে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ টলারেন্স আছে আমাদের কাছে, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। তো আচ্ছা, এটা হওয়ার পর আমরা যেটা করব, এই যে এটাতে ক্লিক করব, ঠিক আছে। এই যে গ্রিন টিক মার্কটা এখানে, ফিক্স অল রিমেইনিং প্রবলেমস, ক্লিক করার সাথে ভাই সাথে টলারেন্সের ব্যাপারটা আবার একটু বললেন, মানে আচ্ছা বাড়াই দিলে কি আমরা হচ্ছে কি ইজিলি নিতে পারবো কোনো কিছু, না কিংবা হ্যাঁ কমাইলে টলারেন্স, হচ্ছে এটা ভালো না যে হচ্ছে কমাইলে বাস্তবের সাথে মানে রেজাল্ট গুলা মানে সহজ লাগবে, কিন্তু বাড়াইলে হচ্ছে একুরেট হবে ওটা। না টলারেন্স যত কম থাকবে তোমার ভুল তত, সরি টলারেন্স কমানো বলি। এই যে দেখো এখানে যেমন যাই, ব্যাপারটা হচ্ছে এখানে মনে করো 0.001 ইউনিটস, ঠিক আছে। এটার মানে হচ্ছে
একটা পয়েন্ট আমি যদি এখানে আঁকি, পয়েন্ট বিন্দুর ডেফিনিশন কি মনে আছে? ইউক্লিডিয়ান জিওমেট্রিতে বিন্দুকে কি বলে? যার কোনো ডিমেনশন নাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই, কোনো ধরনের ডিমেনশন নাই। কিন্তু সমস্যা হচ্ছে ইউ এন্ড আই নো ভেরি ওয়েল দ্যাট একটা পয়েন্ট তুমি যদি আঁকো, একটা খাতা একটা ডট যদি আঁকো, এটা কিন্তু ডিমেনশন আছে, ঠিক আছে? এখন টলারেন্সের ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমি এরকম একটা লাইন যদি আঁকি, মনে করলাম আমি লাইন আঁকলাম 1 2 3, মানে 1000 মিলিমিটার একটা লাইন আঁকলাম, which is 1 মিটার। এখন এটা টলারেন্স ভ্যালু আমি যত দিয়ে আঁকবো, সেটার মানে হচ্ছে রিয়েল লাইফে গিয়ে এই এক্সাক্ট জিনিসটাই যদি আমি প্রিন্ট করি, 3D প্রিন্টিং হতে পারে বা কাগজ কলম প্রিন্টিং হতে পারে, এক্সাক্ট লাইফে রিয়েল লাইফে যদি আমি জিনিসটা প্রিন্ট করি বা জেনারেট করার ট্রাই করি এই জিনিস থেকে মাপ নিয়ে, সেক্ষেত্রে সেটাতে ভুল আসতে পারে 0.001 মিলিমিটার। বুঝতে পারছি? ডেভিয়েশন আসতে পারে। জি ভাই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতে চলে যাই। টপোলজি শেয়ার করা হয়ে গেছে। এখানে যদি দেখো যে কোইন্সিডেন্ট জিওমেট্রি পাওয়া যাচ্ছে না, কোইন্সিডেন্ট জিওমেট্রি পাওয়া যাচ্ছে না, রাইনোতে ঠিকই কোইন্সিডেন্স ছিল, কোইন্সিডেন্স এজ ইন্টারসেকশন ছিল, কিন্তু তুমি এনসিসি সে পাচ্ছ না। সেক্ষেত্রে এখানে এই কোইন্সিডেন্স টলারেন্সটা তোমরা বাড়ায় দিতে পারো, মানে 0.1 মিলিমিটার আছে, 0.1 মিলিমিটারের জায়গায় 1 মিলিমিটার দিতে পারো, ঠিক আছে? মানে কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এটা। আমি এখানে পাশাপাশি দুইটা যদি আঁকি, এই দুইটা কি কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে? ইন্টারসেকশন পয়েন্ট নাই, কিন্তু টলারেন্স এই দুটোর গ্যাপ কত দেখো, এই দুটোর গ্যাপ কিন্তু ভালোই আছে, প্রায় 65 মিলির মতো গ্যাপ আছে। এখন আমি যদি টলারেন্স বাড়াই দিই, এখানে জীবনও কোনো ইন্টারসেকশন থাকবে না, ইন্টারসেকশন যদি কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। কিন্তু মনে করো আমি টলারেন্স বাড়াই দিচ্ছি, ঠিক আছে? ইউনিটস দিলাম, ইউনিটস দিয়ে টলারেন্স মনে করে দিলাম 100 ইউনিটস দিলাম, ইন্টারসেকশন দিই, দেখছো ইন্টারসেকশন বের করছে। টলারেন্সের বিষয়টা বুঝতে পারছি? জি ভাই, আমি এটাই মানে এটা বলতেছিলাম আপনাকে, বুঝছি। হুম, এখন বুঝছো? জি ভাই, বুঝছি। হুম, ঠিক আছে, তাহলে টলারেন্সটা আবার চেঞ্জ করে দিই 0.001। ওকে, ঠিক আছে, জিওমেট্রি আমাদের কাজ হয়ে গেছে, জিওমেট্রি হ্যাজ বিন চেকড আউট। এখন আমরা চলে যাব মডেলে, ডাবল ক্লিক করব। আচ্ছা, লাইনে একবার করুন ডাবল ক্লিক, তখন হতে সময় লাগবে। আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে বাই দ্য ওয়ে? প্রিয় একটু চেক করবা রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি এই যে, আচ্ছা এই সাইনগুলোর অর্থ কি? এই সাইনগুলোর মানে হচ্ছে, হলুদ দিয়ে বোঝায় যে এখানে মোর দেন 3 ইন্টারসেকশন পয়েন্ট আছে। মোর দেন 3, মোর দেন 3 কেন? কারণ এখানে আমি যখন ওটা ইন্টারসেক্ট করাইছি, এরা ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এই সেন্সে আমি যদি ফেস সিলেক্ট করি খালি, এই যে দেখছো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আচ্ছা, তারপর এই ফেস গুলো আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা, দেখছো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এই হলুদটার অর্থ হচ্ছে এখানে 3টার বেশি ইন্টারসেকশন আছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, 3টে ইন্টারসেকশন, ঠিক আছে? আর লালের মানে হচ্ছে এখানে কোনো ইন্টারসেকশন নাই, এটা একটা সিঙ্গেল এজ, ঠিক আছে? আর পার্পল বা ল্যাভেন্ডার যেটাই বলো, এই পার্পল লাইনগুলোর অর্থ হচ্ছে এখানে হচ্ছে 3টে ইন্টারসেকশন আছে। 3টা কেন? এখান থেকে একটা আসছে, এই যে এই ফেসটা, এই ফেসটা আর এই ফেসটা, এই 3টার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা হচ্ছে পার্পল, পার্পল, ঠিক আছে? এখন আমরা মেশে চলে যাব বরাবরের মতোই। এখন দেখো, এই কোয়েশ্চেন মার্কের অর্থ হচ্ছে যে এখানে কিছু ডাটা আমাদের ইনপুট দিতে হবে। এখানে হচ্ছে ডিফারেন্সটা, গতকালকে যেমন আমাদের থিকনেস আমরা অলরেডি ইনভলভ করে দিয়েছিলাম, যখন ড্রয়িং করছি তখনই থিকনেসটা নিয়ে এসেছি, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। কিন্তু এখানে আমাদের এখানে থিকনেস ইনপুট দিতে হবে। এর প্রত্যেকটা জিনিস আমরা একসাথে সিলেক্ট করবো, শিফট চেপে সিলেক্ট করে, এই যে দেখো থিকনেস,
এখন তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসে আলাদা থিকনেস অ্যাসাইন করতে পারো, কিন্তু যতগুলো মেম্বার্স প্রত্যেকটা জিনিসে আলাদা করে তুমি থিকনেস অ্যাসাইন করতে পারো ইন্ডিভিজুয়ালি, যেটা যে থিকনেস চাও, ঠিক আছে। কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য প্রত্যেকটা থিকনেস সেম দিয়েই করবো আজকে। থিকনেস, এই যে থিকনেস যেখানে হলুদ তার মানে বুঝতে হবে যে ওখানে কিছু একটা ডাটা ইনপুট করতে হবে। আমি ক্লিক করবো 101 10 মিলি থিকনেস জন্য আমি কাজ করবো আজকে। তারপর অ্যাসাইনমেন্ট, এখানে কি অ্যাসাইন করতে হবে মনে আছে? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নিয়েছিলাম স্ট্রাকচারাল স্টিল, অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। তারপর আমাদের মডেল এখন দাঁড়ায় গেছে। তারপরের কাজ কি? এরপরের কাজ এনিবন রিমেম্বারস? ভাই বাউন্ডারি এলিমেন্ট গুলো দেবে। মেশ, মেশ, ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ মেশ, message করে এবার হচ্ছে দিবেন। মেশ। আমরা একটা বাই ডিফল্ট একটা মেশ জেনারেট করে দেখি কি অবস্থা হয়। জেনারেট মেশ, লেটস সি। সি দেখছো লাইনগুলো দিয়ে কি মিন করে? এই যে দেখো এই লাইন, নীল মানে হচ্ছে ফ্রি, এখানে কোনো নীল নাই, এখানে লাল হচ্ছে সিঙ্গেল এজ, এই প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল এজ, এটার সাথে কারো কোনো ইন্টারসেকশন নাই, এজটার সাথে কারো কোনো এজের ইন্টারসেকশন নাই, ঠিক আছে। তারপর কালো দিয়ে হচ্ছে ডাবল, এখানে ডাবলের বেশি আছে আসলে, প্রত্যেকটা দুইটা মাত্র ফেস এসে মিলছে এরকম কোনো জায়গা নাই। আর পার্পল দিয়ে বোঝা হচ্ছে তিনটা, তিনটা কিভাবে? এই যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা এসে একসাথে মিলছে হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে মিলছে, ঠিক আছে। যে কারণে এটা হচ্ছে বেগুনি পার্পল। বেগুনি পার্পল মানে doesn't mean the same thing, I guess. For the sake of simplicity, I'm going to get away with that. আচ্ছা ঠিক আছে। এখন মেশ চাইলে কমানো যাবে, বাড়ানো যাবে, যেমন মেশের সাইজিং দিয়ে যদি আমরা চেঞ্জ করি, মেশ এখানে রেলেভেন্স নামে একটা জিনিস আছে, রেলেভেন্স যদি আমি বাড়াই দিই অনেক, তাহলে মেশটা আরো বেশি ইন্ট্রিকেট হবে, আরো বেশি ফাইনার মেশ হবে। হোপফুলি আমার পিসি এটা নিতে পারবে। আচ্ছা এমনিতে কারো যদি ওভারঅল, আমাদের আজকে তো লাস্ট ক্লাস যেহেতু, এরপর আমাদের আর কখনো লাইভ বসা হবে কিনা আমি জানি না। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আজকে আমাকে করে ফেলে, এমনিতে ইন্ডিভিজুয়ালি পরে তো কোশ্চেন করতে পারবে, দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু স্টেজের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, আজকে যে একটা কোশ্চেন আর আনসারের সেশনের আয়োজন করছি, দেখছো মেশটা আরো ফাইন হয়েছে, ঠিক আছে, ফাইন একটা মেশ। আবার তুমি চাইলে কিন্তু এখানে হাফ মডেল নিয়ে আসতে পারো, আমাদের এখানে ফুল মডেল নিয়ে আসছে না, তুমি চাইলে হাফ মডেল নিয়ে আসতে পারো। হাফ মডেল নিয়ে সেটা পরে ডিজাইন মডেলের সিমেট্রি করে দিতে পারো, ঠিক আছে। এটা অর্ধেকটা মডেল নিয়ে আসা যায় যেহেতু আমাদের শিপটা সিমেট্রিক্যাল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাসিমেট্রিক শিপ আসলে খুব কমন, বিশেষ করে স্ট্রাকচারের দিকে। যদিও আউটার শেপের হাল দেখে সিমেট্রিক্যাল মনে হতে পারে একটা শিপ, এক্স অ্যাক্সিস ওয়াই, ইউজুয়ালি আমরা সিমেট্রিক দেখে অভ্যস্ত, কিন্তু ভিতরে স্ট্রাকচার এলিমেন্ট কিন্তু সবসময় যে সিমেট্রিক হবে তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। যে পোর্শনটুকু সিমেট্রিক থাকবে ওই পোর্শনটুকু চাইলে তুমি সিমেট্রি অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে পারবা, কারণ স্ট্রাকচার যখন অনেক বড় হবে তখন সিমেট্রিক অ্যানালাইসিস করা সুবিধাজনক এই সেন্সে যে অর্ধেক ট্রুপ অ্যানালাইসিস করলে বাকি জিনিসটা আসলে সেম জিনিসই মিররড হয়ে যাবে, তাতে অ্যানালাইসিসের সময় একটু কম লাগে। বিশেষ করে সিইপি অ্যানালাইসিস এর প্রচুর ব্যবহার করা হয়। যদি আমাদের যে জিনিসটা অ্যানালাইজ করবো সেটা সিমেট্রিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অনলি হাফ বডির উপর অ্যানালাইজ করবো। তারপর যে প্লেন গুলো জেনারেট হবে, আমরা যে স্ট্রিম লাইন বলি বা পাথ লাইন বলি বা প্রেসার গ্রেডিয়েন্ট বলি, ওই জিনিসটা পরে জাস্ট মিরর করে দেওয়া যাবে আর কি। কিন্তু স্ট্রাকচার এলিমেন্টের ক্ষেত্রে ঝামেলা যেটা হয়, স্ট্রাকচার সবসময় সিমেট্রিক্যাল হয় না, স্ট্রাকচার প্রায় সময় অ্যাসিমেট্রিক হয়, একদম সেন্টার লাইন বরাবর সিমেট্রি থাকে না, প্রায় সময় চেঞ্জেস থাকে। আচ্ছা যাই হোক, তো এরপর আমরা এখানে স্ট্যাটিক স্ট্রাকচারালে অ্যানালাইসিস করার জন্য সবার আগে কি দিতে হবে বলো? যে কোনো ধরনের অ্যানালাইসিসের জন্য সবার আগে কি দিতে হবে? একটা সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, সাপোর্ট দিতে হবে, ফিক্স সাপোর্ট। এখানে হাইড্রোস্ট্যাটিক অ্যানালাইসিস যদি করি তাহলে ফিক্স সাপোর্ট কোন জায়গায় হবে? উপরে এই যে এই ডেকের যে এই জায়গাগুলোতে, হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে হবে। তাহলে আমরা এখন সিলেক্ট করবো, সিলেকশন মেনু চেঞ্জ করবো, আমরা যেহেতু এজ গুলো টাচ করতে চাই। আগে কিন্তু একটা জিনিস মনে রাখবা, আগে ছিল এগুলা
সব ছিল ফেস, ফেস ছিল এখানে, কিন্তু ফেস ছিল এই যে এই জায়গাগুলোতে ফেস ছিল আমাদের আগের যেটা ছিল, এগুলো ছিল ফেস, এগুলো ছিল ফেস। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এগুলোর ফেস নাই, এখন এগুলো কি হয়ে গেছে বলো? এজ, এগুলো এখন এজ হয়ে গেছে। তার মানে গতকাল আমরা যখন হাইড্রোস্ট্যাটিক অ্যানালিসিস এর ক্ষেত্রে, হাইড্রোস্ট্যাটিক ডিফর্মেশন অ্যানালিসিস এর ক্ষেত্রে ফিক্স সাপোর্ট যখন দিচ্ছিলাম, তখন সাপোর্ট দিছিলাম এখানে, এটাতে দিছিলাম, তারপর এইটাতে দিছিলাম, তারপর এটাতে দিছিলাম। তখন আমরা সিলেক্ট করছিলাম হচ্ছে ফেস গুলা। আজকে আমরা সিলেক্ট করবো এজ। এজ সিলেক্ট করার প্রবলেম নাই, আমরা থিকনেস কিন্তু দিয়ে দিছি। এখন তুমি হয়তো দেখে বলতে পারো এখানে থিকনেস তো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন তুমি যখন এই যে ভিউতে গিয়ে চাইলে তুমি থিকনেস অন করতে পারো। থিক শেল এন্ড বিনস, সরি, ভিউতে গিয়ে thickness graphics options, transition solids, সেট করলাম, দেখাচ্ছে না কেন? মেশে যদি যাই, এই যে দেখছো এজ করলেন, থিকনেস তুমি চাইলে দেখতে পারো এখানে, ঠিক আছে। থিকনেস আমরা অ্যাড করছি, তারপর সলিড আর সারফেস এর কাজটা একটু মানে ক্লিয়ার করে দেন। এটা যদি দুইটাই সেম হয় তাহলে আমার এত অযথা কষ্ট করে আমি হচ্ছে সলিড কেন বানাইতে যাব? সলিড বানালে তোমার সুবিধা যেটা, সলিড বানালে তোমার আমরা যে টপোলজি শেয়ার করলাম না, খেয়াল আছে? যে ভাই টপোলজি শেয়ারের ক্ষেত্রে সব সময় যে তোমার ইন্টারসেকশন পয়েন্ট ডিজাইন মডেল খুঁজে বের করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। প্রবলেম হচ্ছে এটাই, তুমি যদি টপোলজি শেয়ার করে নিয়ে আসো, মানে যেরকম জাস্ট সারফেস যদি নিয়ে আসো, সারফেস নিয়ে আসলে সব সময় ওই যে ইন্টারসেকশন পয়েন্ট পাবে তার কোনো গ্যারান্টি নেই। স্ট্রাকচার অনেক কমপ্লিকেটেড থাকতে পারে, এটা কিন্তু খুবই সিম্পল একটা স্ট্রাকচার। প্রত্যেকটাই দেখতে কিন্তু প্রায় তোমার সার্কুলার শেপেরই, ঠিক আছে, একটা আর্ক শেপের প্রত্যেকটা দেখতে। কিন্তু এরকম হইতে পারে যে এখানে তোমার দুইটা ফেস যে এসে মিলছে, দুইটা ফেস এসে মিলের যে জায়গাটা, এখানে টলারেন্সের হালকা চেঞ্জের কারণে এই ইন্টারসেকশন পয়েন্টটা অ্যানসিস ওয়ার্কবেঞ্চ রিড নাও করতে পারে। এই যে ইন্টারসেকশন পয়েন্টটা হয়তো অ্যানসিস রিড করতে পারবে না, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য সাধারণত ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বরাবরের মতোই চেষ্টা করি একেবারে সলিডটা নিয়ে এসে তারপর একবার অ্যানালাইসিস করতে, সেখানে থিকনেস আলাদাভাবে আমাকে ইনপুট দেওয়া লাগে না। এখন ঝামেলা হচ্ছে যে এটা তো খুবই ছোট স্ট্রাকচার, ছোট একটা স্ট্রাকচার, খুবই ছোট একটা স্ট্রাকচার, এটা লেন্থ মনে হয় 10 মিটারও হবে না হয়তো, ঠিক আছে। কিন্তু যখন তুমি একটা জাহাজ বানাবা, খুব মাঝারি সাইজের একটা জাহাজ, আমাদের দেশের কনটেক্সটে, আমি ইন্টারন্যাশনাল ক্রুজিং লাইনের জাহাজগুলোর কথা বলতেছি না, আমাদের দেশের কনটেক্সটে একটা জাহাজের লেন্থ খুব বেশি হলে 90 মিটার পর্যন্ত যেতে পারে। আমি এ পর্যন্ত হাইস্ট সবচেয়ে বড় যে জাহাজটার সাথে কাজ করছি সেটা একটা অয়েল ট্যাঙ্কার ছিল, 5000 টনেজের, একটা 90 মিটার। তো ওখানকার সবগুলো স্ট্রাকচার এলিমেন্ট তুমি যদি ডিজাইন করো, প্রত্যেকটাকে আলাদাভাবে থিকনেস দিয়ে আনা কিন্তু একটু কষ্ট, যেটা ওমাইয়া বলতেছিল যে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা কষ্টের কাজ, কিন্তু দেন अगेन ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, কষ্ট তো করতে হবে একটু, কষ্ট না করলে কিনে, ঠিক আছে। সারফেস নিয়ে আসার অসুবিধা হচ্ছে একটাই, সব সময় এই ইন্টারসেকশন পয়েন্ট গুলো ওই রিড করতে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো টলারেন্স বাড়ায় দিয়ে তুমি সেই সমস্যার সমাধান করতে পারো, কিন্তু সবসময় সেই সমস্যার সমাধান হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই দেখো না, আমি যখন তোমার এক্সপোর্ট করি ফাইলগুলো, আমি একই সাথে স্টেপ হিসেবে এক্সপোর্ট করি, আমি আইজিএস হিসেবে এক্সপোর্ট করি, আমি প্যারাসোল হিসেবে এক্সপোর্ট করি, যেভাবে পারা যায়। কারণ সবসময় যে সব ফাইল ফরম্যাট দিয়ে কাজ হবে তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, ওমায় ক্যান্সার পাইছো নাকি পাও নাই? জি ভাই পাইছি। হুম, খুবই দুর্বল ভাবে জি ভাই বললা, তার মানে তোমার তো সন্দেহ আছে। আচ্ছা, সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা আজকে কি সিলেক্ট করব? আজকে সিলেক্ট করব এজ। এজ যেহেতু সিলেক্ট করব আমরা, এই যে সিলেকশনে গিয়ে এজ অন করব, তারপর বক্স সিলেক্ট করব, বক্স, কারণ একটা একটা ধরে এজ সিলেক্ট করা আসলে অনেক কঠিন। আমরা বক্স সিলেক্ট করব, যে সিলেকশনে গিয়ে বক্স সিলেক্ট, এরকম বক্স ধরে দিয়ে দিব। দেখো আমরা যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে গিয়ে এই যে অ্যাপ্লাই দিব, জিওমেট্রিতে গিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে চলে যাবো আমরা, ইনসার্ট দিব হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আচ্ছা, ফ্লুইড ডেনসিটি দিলাম, রিভার ওয়াটারই দেই। তারপর এখানে কি কি হবে? কম্পোনেন্ট হবে না ভেক্টর হবে? মনে আছে? এখানে হবে কম্পোনেন্টস। কম্পোনেন্টস আমাদের এক্স অ্যাক্সিসে কোনো হাইড্রোস্ট্যাটিক অ্যাক্সেলারেশন নাই, ওয়াই অ্যাক্সিসেও নাই, একমাত্র আছে জেড অ্যাক্সিসে 9.8, ঠিক আছে। এবং ফ্রি সারফেসের লোকেশন, বা সোজা বাংলা আমরা বলতে পারি ড্রাফট লাইন যেটা, ঠিক আছে, ড্রাফট লাইনটা আমরা দিই 1 মিটার দিই। আচ্ছা, এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি সিলেক্ট করার জন্য আমি আমার কাজের সুবিধার জন্য সিলেক্ট করতে গিয়ে যেহেতু ঝামেলা, কারণ এটা কিন্তু অনেক ভাগ হয়ে গেছে, একটা জিনিস দেখো, ভাগ হয়ে গেছে বলতে এই সেন্সে
যে অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, এভাবে সবগুলো ভাগ ধরে সিলেক্ট করা একটু কঠিন। এই জন্য আমি এখানে গিয়ে আমার একমাত্র যেটা দরকার আছে সেটা ধরে এটা ছাড়া বাকি সবগুলো হাইড করে দিব। সিলেক্ট করব হাইড অল আদার বডিজ। বুঝা গেছে? শো অল বডিজ দিলাম, আবার এটা সিলেক্ট করব ধরে হাইড অল আদার বডিজ, সরাই দিলাম এটা, হাইড দিলাম। তারপর হাইড সেট করবো, সেটা যাবো জিওমেট্রি সিলেক্ট করার জন্য আমি এখানে গিয়ে রাইট ক্লিক করব, সিলেক্ট অল দিব, সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই দিব। এখন ঝামেলা কি হয়েছে দেখছো? একটা ঝামেলা হয়েছে, গতকাল কিন্তু আমাদের এই কন্ট্রোল গুলো দেখাইতেছিল বাইরে, তাই না? মনে আছে? কন্ট্রোল গুলো কিন্তু গতকাল বাইরে দেখাইতেছিল, আজকে কন্ট্রোলটা ভিতরে দেখাইতেছে। মানে ব্যাপারটা এরকম যে আমি পানি এইখানে দিছি, এইখানে পানি দিলে হাইড্রোস্ট্যাটিক ডিফর্মেশন কিরকম হবে সেটা অ্যানালাইজ করবে, কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা চাই হাইড্রোস্ট্যাটিক ডিফর্মেশন কথা দেখা মানে ও পানি থাকবে কি ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে? বাইরে থাকবে, যেহেতু বাইরে থাকবে এই যে এখানে গিয়ে আমরা চেঞ্জ করবো শেল ফেস বটম, ঠিক আছে? And, উমাইয়ার কাছে যে মনে হচ্ছে যে কি জন্য উম খামাখা কষ্ট করে সলিড করে নিয়ে আসবো, ব্যাপারটা হচ্ছে তুমি যখন এরকম অনেক অনেক জাহাজের কাজ করবে না, কাজ করতে গিয়ে এরকম প্রায় সময় যখন দেখবা যে সার্ফেস নিয়ে আসতে খুব সুন্দর লাইনও ইন্টারসেক্ট করতেছে, কিন্তু এনসিসি শেষ কিছু ইন্টারসেক্ট করতেছে না, তখন জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং, বুঝছো? তখন তোমার মনে হবে যে ইস, আগে থেকে যদি থিকনেসটা অ্যাড করে নিয়ে আসতাম তাহলে হয়তো কাজটা হয়ে যেত, কোনো ঝামেলা হতো না। আচ্ছা, ইনসার্ট। ভাই আমিও আগে ভাবতাম যে সলিড ছাড়া তো পসিবল না, কিন্তু এই যে হ্যাঁ, সলিউশন পসিবল, সার্ফেস সলিউশন পারফেক্টলি পসিবল। সেটা নতুন। তোমার যখন গ্লোবাল মেশ অ্যানালাইসিস করে শিপের গ্লোবাল মেশ, মনে করো পুরা জাহাজে যত স্ট্রাকচারাল মেম্বার আছে সব স্ট্রাকচারাল মেম্বার একসাথে অ্যানালাইসিস করে, সেক্ষেত্রে তুমি এক একটা থিকনেস দিয়ে আনতে হইলে আসলে বেশ বেগ পেতে হবে আর কি, তখন আসলে এই কাজটা করা হয়। আচ্ছা, আমি দিয়ে দিলাম, এখন বরাবরের মতো আমরা চলে যাব অ্যানালাইসিসে, চলে যাব সলভ। এবং দুইটা রেজাল্টের মধ্যে হালকা একটু ডিফারেন্স থাকে, এমন বেশি আকাশ পাতাল ডিফারেন্স থাকে না, মার্জিনের মধ্যেই থাকে। তো তোমরা চাইলে নিজেরা ব্যক্তিগতভাবে এরকমটা কাজ করে দেখতে পারো, যে একটা মডেল নিবা হচ্ছে সলিড ভাবে এবং আরেকটা মডেল নিবা হচ্ছে এরকম সারফেস ভাবে নিয়ে আসবে, নিয়ে এসে দুইটাতে অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে রেজাল্টে কিরকম হেরফের হয় সেটা চেক করতে পারো তুমি নিজেরা। জি, জিনিস আমার গতকালকে ফাইলটা আনফরচুনেটলি সেভ করা নাই, সেভ করা থাকলে হয়তো দেখানো যেত আর কি। ঠিক আছে, বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন আছে? যেমন খালি আজকের ক্লাস নিয়ে যে কোশ্চেন তা না, কোশ্চেন মানে ওভারঅল পুরা আমরা যে ক্লাসগুলো করছি এই কয়দিন ধরে, কারণ আজকে যেহেতু লাস্ট ক্লাস, কারো কোনো কোশ্চেন থাকলে এনি কোশ্চেন সলভ করে দিব, ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। কোনো কোশ্চেন থাকলে, তোমার কোনো কোশ্চেন আছে সামিনের কিংবা আক্তিয়ার কিংবা আমার প্রিয় প্রিয় ভাই কোনো কোশ্চেন? আমারটা হচ্ছে পরে যখন জাগবে তখন ভাই আপনার নক দেব। না, পরে নক দিলে আমি আনসার করবো না, এখনই কোশ্চেন করো। হুম, আচ্ছা, আক্তিয়ার কোনো কোশ্চেন আছে? ওর তো আবার মাইক্রোফোনে কি নাকি ঝামেলা। ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নাই। প্রিয় সামিন, তোমাদের কারো কোনো কোশ্চেন নাই তো? না ভাই এটা হচ্ছে হোমওয়ার্ক করার সময় একটা সমস্যা হয়েছিল একবার, যেমন যেদিন হচ্ছে আমরা ম্যাক্স অফ স্টেবিলিটি করছিলাম, হুম, ওই দিন হচ্ছে ট্রানজুম, মনে আছে আপনি হচ্ছে ট্রানজুমটা যখন আমি বসাইতেছিলাম পিছনে, হ্যাঁ তখন হচ্ছে যে ওটা ট্রিম করতে হয় না, হ্যাঁ হ্যাঁ, ট্রিম So, হচ্ছিল না। হচ্ছিল না। হ্যাঁ, আমার ক্ষেত্রেও আমি যখন করতেছিলাম হচ্ছিল না। So, আসলে সমস্যাটা কি পরে বুঝতে পারিনি আর কি। আচ্ছা, ট্রিমের পরে ঝামেলা আমি হচ্ছে সারফেস এজ দিয়ে করছিলাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যখন তো এটা একটা ভালো সলিউশন বের করছিস, এই সলিউশনটা আমিও কাজে লাগাই। যখন ট্রিম করতে ঝামেলা হয় তখন এজ সারফেস কমান্ডটা কাজে লাগে, ভালো কাজে লাগে। ট্রিম আসলে রাইনোতে অনেক সময় ট্রিম করতে ঝামেলা করে, এটা কমন ইস্যু রাইনোর। এবং আরো ঝামেলা হচ্ছে রাইনোতে ট্রিম করা জিনিস ম্যাক্সারফে নিয়ে আসলে অনেক সময় ট্রিমটা সে রিড করতে পারে না, এটা একটা ঝামেলা। তাহলে যখন কাজ করবি তখন এক্সপিরিয়েন্স করবি, সমস্যা নাই। I'm here, I can solve your problems. আর আরেকটা বিষয় যেটা, স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করার জন্য কিন্তু ট্রানজম দেওয়ার দরকার নেই, প্রিয়, এটা মাথায় রাখবা। স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করার জন্য ট্রানজম অ্যাড করার কোনো দরকার নেই। ট্রানজম অ্যাড করতে হবে হচ্ছে অনেস্টলি স্পিকিং, তুমি যদি ভলিউমেট্রিক অ্যানালাইসিস করতে চাও, মানে সিএফডি তে যদি অ্যানালাইসিস করতে চাও, তখন ট্রানজম অ্যাড করে পুরো জিনিসটাকে বক্স বানাইতে হবে, একটা সলিড অবজেক্ট বানাতে হবে। ম্যাক্সারফের রেজিস্ট্যান্সের জন্য কিংবা ম্যাক্সারফের স্ট্যাবিলিটির জন্য ট্রানজম অ্যাড করার কোনো দরকার নেই। ঠিক আছে? সামিরের কোনো কোয়েশ্চেন আছে?
না ভাই। আচ্ছা, আক্তিয়ার তো কোনো কথাই বলতেছে না, ওকে আদৌ আছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে। তো আজকে যেহেতু ক্লাস আছে সবার 10টার সময়, অলরেডি 9:50 বাজে, আমি আসলে কাউকে আটকাচ্ছি না। আহ সত্যি কথা বলতে নতুন করে আসলে দেখানোর কিছু নাই, যা দেখানোর দেখা ফেলছি। আর সিএফডির যে বিষয়টা, সিএফডির সমস্যা হচ্ছে একটা অ্যানালাইসিস করতে আসলে অনেক সময় নেয়। ওটা আমি কোনো এক সময় পারলে হয়তো একটা ছোট ভিডিও করে আপলোড করে দিব মনে ওই গ্রুপটাতেই, অথবা ওই গুগল ড্রাইভের যে ফোল্ডারটা আছে ফোল্ডারটাতেই। আর একটা বিষয় সবাইকে বলে রাখবো যে গুগল ড্রাইভে যে ভিডিওগুলো আছে, আমি যেগুলো লিঙ্ক দিয়ে রাখছি, ভিডিওগুলো একটু ডাউনলোড করে ফেলতে হবে তাড়াতাড়ি। এর কারণ হচ্ছে যে সাবস্ক্রিপশন আমার 1 মাসের নেওয়া ছিল মাত্র গুগল মিটস এর। তো সাবস্ক্রিপশন হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো আমার স্টোরেজ স্পেসটা থাকবে না আর কি, অথবা জিনিসপত্রগুলো গায়েব হয়ে গেলেও যেতে পারে। আমি সবাইকে সাজেস্ট করবো ফাইলগুলো ডাউনলোড করে রেখে দিতে। ঠিক আছে? ওকে, তো বিদায়। কারো যদি কোনো কমেন্ট টমেন্ট থাকে, বা আবার কখনো কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে কিনা আমি জানি না। আমি চাইছিলাম যে আজকে সবাই ক্লাসে জয়েন করবো, কিন্তু খুব অল্প জয়েন করছে। I'm guessing everyone is busy. Everyone has their own life to lead. প্যারা নাই। তো ঠিক আছে, সবাইকে বিদায় জানিয়ে দিলাম। আবার কবে দেখা হবে জানি না। বাই বাই, প্রিয় ভাই, সামিন ভাই, আতিয়া ভাই, মাইয়া থ্যাংক ইউ ভাই। ভাই। You're welcome. See you when I see you. Bye. আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো থাকেন। সালাম আলাইকুম।